নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। বৃহস্পতিবার আগরতলা গোর্খা বস্তি স্থিত প্রজ্ঞা ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ও ভেটেরিনারি ডাক্তার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পশু কল্যাণ আইন সম্পর্কিত রাজ্য স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, আইএফএস দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, ভারত সরকারের পশু আইন সম্পর্কিত সচেতনতামূলক বিষয়ে রাজ্যভিত্তিক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে পশু আইন সম্পর্কে সচেতন করা হবে। মূল উদ্দেশ্য হলো পশু পাখি যাতে সুরক্ষিত থাকে, কোনো ধরনের নিষ্ঠুরতার শিকার যাতে তারা না হয়। এজন্য এই সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানান মন্ত্রী। তিনি আরো বলেন, গান্ধীগ্রামে যে ফার্মের কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে তা আগামী কিছুদিনের মধ্যেই উদ্বোধন হতে পারে। এটি স্টেট হেডকোয়ার্টার হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ব্লাড ফ্লু বিষয় নিয়ে বর্তমান সরকার যথেষ্ট সচেতন। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে। প্রতি বছর এই রোগ এড়াতে ভ্যাকসিন সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার ফলে এই রোগ আর আগের মতো রাজ্যে থাবা বসাতে পারছে না, এমনটাই মনে করছেন মন্ত্রী। তবে আমাদের যতটুকু জানা আছে, আমাদের সাফিসিয়েন্ট ভ্যাকসিন রয়েছে এবং আমরা লাস্ট ইয়ার অনেক বেশি প্রকিউরমেন্টও করেছি। যদি কোথাও আপনাদের স্পেসিফিক কোনো ইস্যু থেকে থাকে আমাদেরকে জানাবেন, নিশ্চয়ই আমরা বিষয়টাকে দেখবো যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়। ভেটেরিনারি মেডিসিনের যে দোকানগুলো রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেরকম যে সিরিঞ্জগুলি নেশার কাজে ব্যবহৃত হয় সেগুলি তো মেডিসিন শপে বিক্রি করা হয় না, কিন্তু তারা এইগুলি বিক্রি করছে। এরকম আরও কিছু কিছু তাদের ডাক্তার থাকে ওইখানে, যেরকম একটা নির্দিষ্ট মাত্রায় থাকে যে এত টাকার ওষুধ রাখা যাবে, সেই জায়গায় তারা 2 লাখ 3 লাখ টাকার বেশি ওষুধ রাখে, এখান থেকে বিক্রি করে। এগুলি নিয়ে এই বিষয়ে আমার জানা নেই। যদি আপনাদের কোথাও স্পেসিফিক কোনো বিষয় থাকে আমাদের নজরে নিয়ে আসবেন, অবশ্যই আমরা এই বিষয়গুলিকে দেখব। দেখুন, প্রাইভেট যারা মেডিসিন ওনার রয়েছেন বা সব যাদের ওনার রয়েছেন, তারা কি মেডিসিন বিক্রি করবেন, কি সিরিঞ্জ বিক্রি করবেন, এটা তাদের পার্টিকুলার বিষয়। এটা নিয়ে তো আমরা কথা বলতে পারি না। কিন্তু আমাদের সরকারি সাপ্লাই যেগুলি রয়েছে বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সাপ্লাইগুলি আমরা দিচ্ছি, সেগুলি যাতে অ্যানিমেল ওনারদের কাছে পৌঁছায় বা পশুপালক যারা আছেন তাদের কাছে যাতে যায়, তার জন্য আমাদের প্রতিনিয়ত এটার মনিটরিং রয়েছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমরা নিজেরাও অনেক সময়গুলি ভিজিট করছি। তো এই যে বিষয়টা আপনারা বললেন, এটা আমার জানার বাইরে। আপনাদের স্পেসিফিক কোথাও কমপ্লেইন্ট থাকলে আমাদেরকে জানাবেন, উইল টেক নেসেসারি অ্যাকশন। ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনা কমলপুর থানাধীন ছোট সুরমা সুধন পাড়ায়। তার নাম চন্দন মালি। নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এক ব্যক্তিকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। ঘটনার বিবরণী জানা যায়, 2022 সালের 7 সেপ্টেম্বর সকাল 8টা নাগাদ কমলপুর থানাধীন ছোট সুরমা সুধন পাড়ার বাসিন্দা চন্দন মালি পার্শ্ববর্তী একটি বাড়িতে যায়। তখন বাড়িতে ছিল একমাত্র নাবালিকা কন্যা। তার পরিবারের লোকজন বাড়ির বাইরে ছিল। তখন চন্দন মালি নাবালিকা কন্যাকে গলায় চাপা দিয়ে তাকে ধর্ষণ করে। পাশের বাড়িতেই থাকা নাবালিকার মা তার চিৎকার শুনে বাড়িতে আসে। তখন অভিযুক্ত মহিলার সামনে দিয়েই চন্দন মালিকে পালিয়ে যেতে দেখতে পায়। পরে কমলপুর থানায় মামলা দায়ের হয়। কমলপুর থানা মামলা নম্বর 50/2022 ইউএস 447 373 এবি 323 307 আইপিসি ও পক্সো আইনের 6 নম্বর ধারা লাগু করে তদন্তে নামে পুলিশ। মোট 24 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ শেষে আদালতে চার্জশিট পেশ করে। শুনানির শেষে কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তথা বিশেষ বিচারক সাম্য বিকাশ দাস অভিযুক্ত চন্দন মালিকে 5 মার্চ 2025 দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার সেই মামলায় দোষী ব্যক্তির সাজা ঘোষণা দেন বিচারক। চন্দন মালিকে পক্সোর 6 নম্বর ধারায় 20 বছরের কারাদণ্ড, তার সাথেই 10,000 টাকা জরিমানা করেন।
অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এদিকে আইপিসির 506 ধারায় 1000 টাকা জরিমানা অনাদায়ে 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি ইন্দুভূষণ দেব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়ে বিস্তারিত জানান আইনজীবী। 2022 সকাল অনুমান 8 ঘটিকায় এই ছোট সুরমার সুধনপাড়া এরিয়ার এক ব্যক্তি শ্রীচন্দন মালিক 35 ইয়ার্স ওল্ড, সে সেই সেম গ্রামের ছোট সুরমা সন্তোষিয়াপাড়ায় এক নাবালিকার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক দর্শন করে। ঘটনার সময় নাবালিকা মেয়েটি, যার বয়স ছিল 6 বছর, ওর মাতা পিতা ঘরে ছিল না, সেই একাকিত্বের সুযোগ নিয়ে এই পাশবিক অত্যাচার করে। সেই ঘটনা সেই দিন এই নাবালিকা মেয়ের মা কমলপুর থানাতে লিখিতভাবে জানায়। তখন ওসি ছিলেন ইন্সপেক্টর সমরেশ দাস। উনি মামলাটা রেজিস্ট্রি করে, যার নাম্বার ছিল কমলপুর পিএস কেস নাম্বার 50/2022। তারপর এই মামলার তদন্ত শেষে ডব্লিউএসআই পম্পিনাথ আসামি চন্দন মালিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করে। আদালতে টোটাল 24 জন সরকার পক্ষে সাক্ষী হয়। 24 জন সাক্ষীর এবং দীর্ঘ শুনানি শেষে গতকাল পক্সো আদালত মাননীয় সৌম্যবিকাশ দাস আসামি চন্দন মালিককে দোষী সাব্যস্ত করে এবং আজকে রায় প্রদান করে সেই রায়ে নির্দেশ করেছেন পক্সো অ্যাক্টের 6 নং ধারা আসামি চন্দন মালিককে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ফাইন 10,000 টাকা, অনাদায়ে 6 মাসের অতিরিক্ত জেল এবং আইপিসির 506 ধারায় 1000 টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট স্যান্দন টিভি। শহরে আনাচে কানাচে নেশার রমরমা বাণিজ্য চলছে। এবার গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ 3 নেশা কারবারিকে গ্রেপ্তার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চান্দিনামুড়া এলাকার মোহাম্মদ বাবুল মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশার সামগ্রী মজুত রয়েছে। সেই সংবাদের উপর ভিত্তি করে মোহাম্মদ বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে মোহাম্মদ বাবুল মিয়ার বাড়ি থেকে 1.6 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 5 কোটি টাকা। একই সাথে মোহাম্মদ বাবুল মিয়া, শিফন হোসেন ও সঞ্জয় মিয়া নামে 3 জনকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ও 2টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে বলেই জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করেছে पुलिस। वेस्ट पीस को एक सीक्रेट इन्फॉर्मेशन मिला कि एक आदमी है, उसका नाम मोहम्मद बाबुल मियाँ है। महेश कला चांदनीमुरा में इसका घर है। इसके घर में कुछ कॉन्ट्राबैंड आइटम्स है, ऐसा मैसेज मिला। उसके मुताबिक हमने एसडीपीओ सदर का लीडरशिप में और ओसी वेस्ट का लीडरशिप में एक टीम बना के घर में रेड किया। मोहम्मद बाबुल मियाँ 45 ईयर्स, सन ऑफ मोहम्मद फरीज मियाँ ऑफ महेश कला चांदनीमुरा। इसके घर में सर्च करने के बाद हमें टोटल 1.6 लैक्स याबा टैबलेट्स मिला है। इसका वर्थ अभी मार्केट वैल्यू ₹5 करोड़ का आसपास है। और उसके बाद उसका 2 अकम्प्लिस है, वो भी अरेस्ट हुआ है। टोटल 3 अरेस्ट हुआ है।
दूसरा अरेस्टेड का नाम है सिफन हुसैन 26 ईयर्स, वो विशालगढ़ का है। और एक संजय मियाँ 42, वो भी चांदनी मुरा ईस्ट फेस वेस्ट फेस का जुरिस्डिक्शन का एरिया है। उसके अलावा हम लोगों ने बहुत सारा मोबाइल फ़ोन भी सीज़ किया है, 2 बाइक्स भी सीज़ किया है। एक्चुअली हम लोग एक हफ्ते से ऑलमोस्ट 8 डेज से हम लोग स्पेशल ड्राइव शुरू पूरा डिस्ट्रिक्ट में NDPS के खिलाफ चल रहा है। इसमें हम लोग ऑलमोस्ट 10 केसेस अभी रजिस्टर किया है। इसके अलावा 21 अरेस्ट हुआ है अभी 8 डेज में। इसमें 369 किलो गांजा मिला है, कॉफ सिरप 1070 बॉटल्स, हीरोइन 66 ग्राम और याबा टैबलेट्स 1.6 लाख। গত বৃহস্পতিবার আমবাসা মহকুমাধীন বাঘমারা এলাকায় সিপিআইএমের একটি ডেপুটেশনকে ঘিরে তিপ্রামথাও সিপিআইএম দলের ওপর আক্রমণ করে বলেই অভিযোগ ছিল সিপিআইএমের। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার তিপ্রামথা দলের পক্ষ থেকে মিছিল এবং পথসভা সংগঠিত করা হয়। তিপ্রামথা দলের আমবাসা ব্লক কমিটির সভাপতি প্রেমলাল মলসুম বলেন, বাগমারা বাজারে যদি কোনো রাজনৈতিক দল কোনো রকম কর্মসূচি সংগঠিত করে তাহলে বাজার কমিটির কাছ থেকে অনুমতি নিতে হয়, তারপর থানায় গিয়ে অনুমতি নেওয়া হয়। সেখানে সেদিন সিপিআইএমের পক্ষ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি বাজার কমিটির কাছ থেকে, শুধুমাত্র পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। তারপর তারা যখন ডেপুটেশন দিতে এসেছে তখন বাজার কমিটির সাথে বাকবিতণ্ডা হয় সিপিআইএম নেতৃত্বের। পরবর্তী সময় তিপ্রামথার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিপ্রামথা নাকি সিপিআইএম এর ডেপুটেশনে বাধা দিয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি আরও বলেন, তিপ্রামথা গণতন্ত্রের মান্যতা দেয় এবং শান্তি সম্প্রীতি চায় বলেই দাবি করেন। তিপ্রামথা দলের পক্ষ থেকে এদিন এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপ রিয়াং, সাব জোনালের চেয়ারম্যান কুষা রায় রিয়াং প্রমুখ। তো সেই দিনকা এখানে আমি একটা নিউজে দেখেছি যে নাকি তিপ্রামথা সংগঠনরা যে সিপিএম ডিপুটেশন বাগমারা পঞ্চায়েত অফিসে ডিপুটেশন থেকে বানচাল করার লক্ষ্যে নাকি তিপ্রামথা ক্যাডাররা তাদেরকে বাধা বিঘ্ন করা হয়, এইভাবে একটা নিউজে দেখছি। সেটা আমি অপোজ করি, সেটাকে আমি কোনো রকম অ্যাকসেপ্ট করতেই পারি না, কারণ আমি ছিলাম না, আমার দলও ছিল না। যা এখানে ছিল তারা কিন্তু এই বাজার কমিটির লোক, প্রেসিডেন্ট, তো তাদের সঙ্গে হয়েছে। এখানে তো কোনো তিপ্রামথা ইনভলভ নেই। তো সেটা আমি পরিষ্কার বলতে চাই, আমরা তিপ্রামথা কখনোই আমরা গণতন্ত্রকে মানি, আমরা গণতন্ত্রতে আছি। তো সবাই অধিকার আছে যে ডিপুটেশন করা, বাজার সভা করা বা মিছিল করা, এটা সবাই আমাদের অধিকার। এই অধিকার আমরা কেউ কেড়ে নিতে চাই না। আমরা চাই শান্তি সম্প্রীতি এবং আমাদের যে দাবি, আমাদের একট, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আন্দোলন চালাচ্ছি এবং আগামী দিনে চালাবো। অবৈধভাবে পাচার করার সময় ব্রাউন সুগার সহ দুজনকে আটক করল নতুন বাজার থানার পুলিশ। ধৃতরা হলেন সৌরভ হোসেন ও কামাল হোসেন। উভয়ের বাড়ি নতুন বাজার থানাধীন উত্তর চেলাগাং এলাকায়। TR03D2394 নম্বরের একটি অটো গাড়ি দিয়ে অমরপুর থেকে নতুন বাজার আসার পথে খেদারনাল নাকা পয়েন্টে অটো গাড়িটি আটক করে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে পুলিশ গাড়িতে থাকা 2 যুবক সৌরভ হোসেন ও কামাল হোসেনের কাছ থেকে কৌটা ভর্তি ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে প্রায় 2.5 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় বলেই জানান নতুন বাজার থানার ওসি সুবিমল বর্মন, যার কালো বাজারে মূল্য আনুমানিক 2.5 লক্ষ টাকা হবে বলেই তিনি জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ ধৃতদের অমরপুর মহকুমা আদালতে সোপর্দ করে দেয়। অমরপুর দিক থেকে একটি অটো আসছে, যার নাম্বার TR03D2394, হিরোইন জাতীয় কিছু পদার্থ থাকতে পারে। তো সেই খবরের ভিত্তিতে আমরা নতুন বাজার থানাধীন নতুন বাজার এগ্রিকালচার অফিস আছে, ওইখানে আমরা উঠ পেতে বসি। প্রায় 7:15 নাগাদ ওই অটোটা অমরপুর দিক থেকে আসছে। আমরা আসার পরে এতদিনকে আমরা সেটাকে আটকানোর চেষ্টা করি। তো ওরা তবু গাড়িটা টান দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। ওখানে অন্ধকার সামনে জায়গা ছিল, তো যেহেতু পাশাপাশি ছিল আমরা ওটাকে ডিটেন করে আমরা থানাতে নিয়ে আসছি। সার্চ করাতে গাড়ি থেকে 2 জন লোক ছিল, আমাদের কাছ থেকে আমরা টোটাল 2.48 গ্রাম আমরা হিরোইনের প্যাকেট সহ পেয়েছি, এবং যেটা খালি প্যাকেট বাদ দিলে হিরোইনের ওজন ছিল 1.50 গ্রাম। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মূলত বাল্যবিবাহ, অন্যান্য সামাজিক বিধি নির্মূলীকরণ এবং মহিলাদের সশক্তিকরণ ভাবনা নিয়ে এদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌরোহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটররা। এই দিনের আলোচনা সভার শুরুতেই পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সংবর্ধনা জানানো হয়। পরে এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এই দিন আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নারী দিবস পালন করা হয়েছে। নারীদের সুরক্ষা সম্পর্কে সচেতন করা এবং নারীদের অধিকার সম্পর্কে সকলকে অবগত করার জন্যই মূলত এই অনুষ্ঠান। বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার নারীদের বিভিন্ন ক্ষেত্রে সচেতন থেকে কাজ করছে আগামী দিন যাতে, কারণ রাষ্ট্র এবং সমাজ গঠনে মহিলাদের বড় ভূমিকা থাকবে, তাই তাদের সম্মান প্রদর্শন করার জন্য এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে যে সকল প্রকল্পগুলো রয়েছে সেইগুলি নিয়ে এদের আলোচনা করা হয়েছে। সংবিধান প্রদত্ত নারীদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এই দিন বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। নারী দিবসকে সামনে রেখে আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে আজকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উদ্দেশ্যটি হচ্ছে আমাদের নারীদের অধিকার, তাদের সুরক্ষা এবং তাদের ব্যবহারিক এবং প্রশাসনিক সমস্ত জায়গা তাদের যাতে সুরক্ষিত করা যায়, তাদের অধিকার সম্বন্ধে তাদের সচেতন করা, অধিকার সম্বন্ধে বিষয়ে তাদেরকে জানানো এবং সার্বিকভাবে বলব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নেতৃত্বের সরকার এই নারীদের জন্য যে যে কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রকৃতভাবে আর্থসামাজিক উন্নয়ন করা, আত্মনির্ভর করা এবং তাদের অধিকারকে সুরক্ষা করার জন্য যে সকল আইন এবং কর্মসূচি গ্রহণ করছে সেগুলি প্রয়োগ সঠিকভাবে হয় কিনা সেই নিয়ে আলোচনা করা। এবং আমাদের সরকার, আপনারা জানেন যে ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার মহিলাদের 30% সংরক্ষণ তারা করেছেন এবং নারীদের বিভিন্ন বিষয়ে সমস্ত ক্ষেত্রে তাদের অধিকার সুরক্ষা, তাদের নিরাপত্তা সুরক্ষিত করা এবং সংবিধান প্রদত্ত তাদের যে অধিকারগুলি বর্ণিত আছে সেগুলিকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কাজ করছে। টিলাবাজার মাদ্রাসার ছাত্রাবাসের শৌচালয়ের বেহাল দশা, ছাত্রদের প্রতি অবহেলা। সরকার যেখানে স্বচ্ছ ভারত অভিযানের নামে কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে ছাত্রদের মৌলিক চাহিদার দিকে নজর দেওয়ার সময় নেই। কৈলাসহরের টিলাবাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রাবাসের শৌচালয় দীর্ঘদিন ধরেই অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে, অথচ প্রশাসন নির্বিকার। একসময় এই মাদ্রাসা শুধু কৈলাসহর নয়, গোটা ঊনকোটি জেলা ও আশেপাশের এলাকার দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো জ্বালিয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মাদ্রাসার গৌরব মলিন হয়ে গেছে। ছাত্র সংখ্যা কমেছে, পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে, আর ছাত্রাবাসের ন্যূনতম সুযোগ সুবিধাও নেই। রিপোর্ট কিন্তু পাবলিক থেকেও গেছে, কিন্তু ছাত্র থেকেও আমার কাছে রিপোর্ট গেছে যে এইগুলো টয়লেট, বাথরুম এগুলো ব্যবহার উপযোগী না। আজকে আমি আইলাম, আমি ভিজিট করলাম, আজকে সবটা ভিজিট করলাম, পরে আমি আপনারা রাখতে আনছি। আপনারা এখন দেখেন কি দেখলেন? আপনারা দেখলাম যেগুলো মানুষ উপযোগী না, যে ব্যবহার করার উপযোগী না, মানুষের ব্যবহার করার উপযোগী না। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি স্বীকার করেছেন যে জেলা শিক্ষা দপ্তর থেকে অর্থ এলেও শৌচালয়ের সংস্কারের কোনো বরাদ্দ নেই। প্রশ্ন উঠেছে, তাহলে এই অর্থ কোথায় যাচ্ছে? স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন কি শুধুই ফাইল গুছিয়ে বসে থাকবে, নাকি ছাত্রদের মৌলিক চাহিদার প্রতি নজর দেবে? 70 জন ছাত্র, এই টয়লেট, ল্যাট্রিন বা বাথরুম মেরামত করার জন্য কোনো সরকারি অনুদান আছে? সবসময় আছে। সরকারি টাকা পাওয়া সত্ত্বেও মেরামত করছেন না। ওখানে আপনারা দেখছেন কিভাবে খাসরা চতুর্দিকে লাগায়, এই দেখেন, এই যে চতুর্দিকে খাসরা লাগায়, কোনো জালু নাই, কোনো পরিষ্কার নাই, কোনো কিছু নাই। ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আপনি কি কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে? আমি উদ্যোগ গ্রহণ। আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বিষয়। এখানে কে দায়িত্বে আছেন? হোস্টেল দায়িত্বে আছে সিরাজুল ইসলাম। অবিলম্বে শৌচালয় সংস্কার সহ ছাত্রাবাসের অন্যান্য সুবিধা পুনরুদ্ধার করা না হলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই জেগে ওঠা প্রয়োজন, অন্যথায় ছাত্ররা রাস্তায় নামলে তার দায়ভার কার উপর পড়বে?
ব্যুরো রিপোর্ট শ্যামদন টিভি। মুখ্য সচিবদের নিয়ে সম্মেলন ত্রিপুরা রাজ্য আজ প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে। ধলাই, খোয়াই, উত্তর এবং ঊনকোটি জেলার প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, প্ল্যানিং এবং কোঅর্ডিনেশন দপ্তরের সচিব এল.ডি. ডার্লং, ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড আইটি দপ্তরের সচিব কিরণ গিত্তে, আরবান এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের সচিব অভিষেক সিং, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সচিব ডক্টর কে শশী কুমার, ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ সহ প্রতিটি জেলার অন্তর্গত মহকুমা শাসকগণ, 4 জেলার প্রতিটি ব্লকের ভিডিও থেকে শুরু করে জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসন এবং লাইন ডিপার্টমেন্টগুলির উচ্চপদস্থ আধিকারিকরা এই কর্মশালার মধ্য দিয়ে কিন্তু মুখ্য সচিবদের সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী সময়ে কি রূপরেখা তৈরি করা যায় সে বিষয়ে প্রত্যেককে অবগত করা হয়। Watching the presentation, after listening to the deliberations, all of us will be benefited, and if there is any kind of query or any kind of curiosity after the presentations are over, then floor will be open. We can discuss in brief in the Chief Secretary's conference. Almost the same presentation will be made without spending any further time on my deliberation. I will request my honorable colleagues, Sri Kiran Gita Sahab, Sri Abhishek Singh, Sri Shashi Kumar Sahab, to start the presentation. বুধবার রাতে 5টি বার্মিজ গরু সহ একটি গাড়ি আটক করল ধর্মনগর থানার পুলিশ। জানা যায় বুধবার রাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে সন্দেহজনক টিয়া 05G1794 নম্বরের একটি মালবাহী বুলেরো গাড়ি আটক করে। গাড়িটিকে দাঁড় করানোর সাথে সাথে গাড়িটির চালক পালিয়ে যায়। পরবর্তী সময় গাড়িটি থেকে উদ্ধার হয় 5টি বার্মিজ গরু। ধর্মনগর থানার ওসি জানান, গভীর রাতে বার্মিজ গরু বোঝাই গাড়িটি আটক করা হয়েছে। গরুগুলোকে বেআইনিভাবেই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালক এবং গরুগুলোর মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। গুরের দিকে একটা গরু বোঝাই গাড়ি আমরা আনন্দবাজার নাকার কাছাকাছি আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এই গাড়িটার মধ্যে 5টা গরু, যেটা বার্মিজ গরু বলে প্রকাশ, 5টা গরু আমরা এখানে রিকভারি করতে পারছি এবং গরুগুলারে একদম আনসেফ কন্ডিশনে নিতে আসছিল গাড়িতে বোঝাই করে, যেটা দেয়নি। এবং এই বিষয়ে আমরা একটা গাড়ির যে TR05G1794 যে বুলেরো পিকআপ গাড়িটা আছে, এই গাড়ির ড্রাইভার এবং এই ক্যাটেলের যে মালিক আছে তাদের বিরুদ্ধে আমরা একটা ক্রুয়েলটি আপন অ্যানিমালস একটা আমরা ধর্মনগর থানায় আমরা একটা মামলা নিচ্ছি এবং ইনভেস্টিগেশন চলছে এবং আগামী দিনও এই ধরনের অভিযান আমাদের জারি থাকবে। খোয়াই মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার খোয়াই লালছড়া জ্যোতি সিনেমহল সংলগ্ন পাকা ব্রিজের দক্ষিণ পারে পালিত হল প্রয়াত দীপঙ্কর নাথ শর্মার 31তম মৃত্যুবার্ষিকী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত দীপঙ্কর নাথ শর্মার বড় ভাই তথা খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই শহীদ দীপঙ্কর নাথ শর্মার শহীদ বেদিতে পুষ্পস্তবক ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত এলাকাবাসী। তারপর শহীদ দীপঙ্কর নাথ শর্মার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস বলেন, 31 বছর আগে 1994 সালের 6ই মার্চ দুষ্কৃতিকারীরা হত্যা করেছিল। প্রয়াত দীপঙ্কর নাথ শর্মা ছিলেন একজন দরদি নেতা, তাই তাঁকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিয়েছিল তৎকালীন সিপিআইএম-এর ক্যাডার বাহিনীরা। তাই খোয়াই বিজেপি মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহীদ দীপঙ্কর নাথ শর্মার স্মৃতিতে 31তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। 1994 সালের 6ই মার্চ আনুমানিক 7:30টায় আজকে আমরা যেখানে সবাই মিলিত হয়েছি, ঠিক এই জায়গার মধ্যে আমাদের খোয়াইয়ের কিছু দুষ্কৃতী ওনাকে পরিকল্পিতভাবে
তৎকালীন সময়ে আমার না সারা খোয়াইয়ের মানুষের যে একটা ধারণা ছিল, উনি বাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব হওয়ার সুবাদে পরিকল্পিতভাবে সিপিএমের ক্যাডার বাহিনী দ্বারা উনি এখানে নৃশংসভাবে পূর্ণ হন। আজকে উনি যদি এখানে বেঁচে থাকতেন, আমাদের খোয়াইয়ের যারা আপামর জনসাধারণ তারা অনেকাংশেই আজকে ওনার মাধ্যমে অনেকেই উপকৃত হতেন। উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে ব্যক্তি কারো কোনোদিন ক্ষতি উনি করেননি। উনি সবসময় মানুষের জন্য কাজ করেছেন, মানুষের পাশে থাকার উনি চেষ্টা করেছেন, এবং মানুষের পাশে থাকা এবং মানুষের জন্য যে কাজ করা, এটাই সম্ভবত ওনার জন্য একটা কাম হয়ে দাঁড়িয়েছিল। হয়তোবা এই জন্যই সুপরিকল্পিতভাবে গত 1994 সালের 6 মাস ওনাকে পরিকল্পিতভাবে এখানে হত্যা করা হয়। ধন থাকলেও দান করার মতো মন দরকার, আর সেই বড় মনের পরিচয় দিলেন কমলপুর শহর উত্তর দিক তথা রূপসপুরের বাসিন্দা যোগেন্দ্র পাল। তিনি কমলপুর কমলেশ্বরী কালীবাড়ির মায়ের মন্দির নির্মাণের কাজ শুরু হবার পর ঘোষণা করেছিলেন মন্দির নির্মাণে তিনি 10 লক্ষ টাকা মন্দিরে তৈরিতে দেবেন। যেমন কথা তেমন কাজ। তিনি মায়ের মন্দির পরিচালন কমিটির হাতে 8,25,000 টাকা তুলে দিয়েছেন। তিনি বলেন, যখন মায়ের মন্দিরে ছাদ ঢালাই দেওয়া হবে তখন তিনি বাকি 1,75,001 টাকা দেবেন। এ উপলক্ষে মন্দিরে ছিলেন পরিচালন কমিটির সম্পাদক সুপ্রিয় দত্ত, কোষাধ্যক্ষ কৃষ্ণ বর্মন, সদস্য নিখিল চন্দ্র দেব ও রাজেন তিওয়ারি। ছিলেন যোগেন্দ্র পালের স্ত্রী মঞ্জু পাল সহ তাঁর আত্মীয় পরিজনরা। কালী মন্দির পুরানো হওয়াতে নতুন করে তৈরি হচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রতিমা স্থানান্তর হয়েছে অন্য একটি মন্দিরে। মন্দির নির্মাণে আমাদের অনেক টাকা দরকার, স্থায়ীভাবে করতে হবে, প্রচুর অর্থের দরকার। আমরা সবার কাছ থেকেই সাহায্য নেব। ইতিমধ্যে মহকুমা সদরের রূপসপুরের বাসিন্দা যোগেন্দ্র পাল আমাদের 4 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আজকে উনি আরও 4 লক্ষ টাকা দিয়েছেন। 4,25,000 মোট গিয়ে দাঁড়িয়েছে 8,25,000। উনি আস্থা আছে মন্দিরের উপরে এবং ধর্মের প্রতি, এবং এই মন্দিরের সাথে ওনার দীর্ঘদিনের যোগাযোগ, একটি আকর্ষণ আছে, শ্রদ্ধাবোধ আছে, এই ঐতিহ্যকে উনি সম্মান করেন। সব কিছু মিলিয়েই উনি আমাদের এই সাহায্যটা করছেন। বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে খোয়াই মহকুমা আন্তর্জাতিক সীমান্ত গ্রাম বনবাজার উদনা স্কুলে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উদনা বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএসএফ এর ডিআইজি TNS রেড্ডি, 70 ব্যাটালিয়নের কমান্ডেন্ট মনোজ কুমার শর্মা, তাছাড়া ব্যাটালিয়নের 2IC ডেপুটি কমান্ডেন্ট সহ অন্যান্যরা। এই সিভিক অ্যাকশন প্রোগ্রামে বিদ্যালয়ের 50 জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার হাতে क्रीड़ा सामग्री तुले दिलेन बीएसएफ अधिकारिकगण। आज देखे हैं कि ये सीमावर्ती इलाके में रहने वाला जो बहुत जन समुदाय यहाँ इकट्ठा हुए हैं, और यहाँ प्राइमरी स्कूल में जो बच्चों का हम लोगों ने कुछ अपना एजुकेशन सामग्री बांटे हुए हैं। तो ये 70 बटालियन इस तरफ का द्वारा 70 बटालियन के द्वारा ये वस्तुएं वितरित किया जा रहा है कि ये हमारा हमेशा ये रहता है कि लोगों के ज़रूरत सामान को कुछ सामान दिया जाए और बच्चों के अंदर शिक्षा के प्रति इंटरेस्ट जगे, और स्कूल के अंदर इतना सुदूर इलाका में लोग रहते हैं, उनकी बुनियादी सुविधाएं भी की कमी पड़ी हुई है। तो उसको देखते हुए 70 बटालियन के द्वारा ये एजुकेशन सामग्री जो हम लोगों ने वितरण किया है, इससे लगता है कि बच्चों के अंदर थोड़ा इंटरेस्ट जगेगा और आगे जाके अपने पढ़ाई में थोड़ा मन लगाएगा। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সব খবর সব আপডেটের জন্য চোখ রাখবেন শান্তন টিভির পর্দায়। নমস্কার।